তো আজকে আমরা আলোচনা করব পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট আর পরবর্তীতে সিটি রেশিও বা প্রোটেকশনের কিছু টুকটাক ম্যাথ নিয়ে যদি সময় থাকে। তো তো দেখেন, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আমরা প্রচলিত কিছু সূত্র দেখতে পাই। আমি ওই টাইপের সূত্রগুলো আসলে আমি নিজে অ্যাপ্লাই করি না। আপনারা চাইলে করতে পারেন, আবার যদি আমি সহজ একটা সিস্টেম দেখাই দিই এটা ফলো করে, তাহলে আর অত ঝুট ঝামেলা মনে রাখা লাগবে না। তো সেটা শুরু করার আগে আমরা দুইটা কমন জিনিস দেখি যেটা আমরা সার্কিটে শিখে আসছিলাম। নাম্বার ওয়ান, যে আমাদেরকে যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার লিখতে হয়, এটা কয়েক ফরম্যাটে লেখা যায়। নাম্বার ওয়ান, যদি আমাদের অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া থাকে, মানে ওই কমপ্লেক্সের অ্যামপ্লিটিউড এটা যদি দেওয়া থাকে, তাহলে সেই ভ্যালুটার সাথে আমরা অ্যাঙ্গেল নিয়ে ওই যে কজ ইনভার্স পিএফ এটা বসাই দিলে একটা কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্ট করা হয়ে যাবে। আরেকটা ফরম্যাট আছে, যদি আমাদেরকে রিয়েল পাওয়ার দেওয়া থাকে এবং পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকে, তখন আমাদের কমপ্লেক্স পাওয়ারটাকে লিখতে হয় এইভাবে: পি ডিভাইডেড বাই পিএফ। এই পি বাই পিএফ মানেই হচ্ছে এস এর ভ্যালু। কারণ কারণ আমরা জানি হচ্ছে পি সমান হচ্ছে এস কস থেটা। এটা আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে পি সমান হচ্ছে এস কস থেটা। তাহলে এস এর ভ্যালু কিভাবে পাবো? পি কে কস থেটা দ্বারা ভাগ করলে এই কস থেটা জিনিসটাই কিন্তু আমাদের পাওয়ার ফ্যাক্টর। থেটা অবশ্যই কি করেসপন্ডিং ভোল্টেজ আর কারেন্টের ইন বিটুইন অ্যাঙ্গেলকে মিট করে। এটা তাহলে এস এর জায়গায় এটা বসাই দিলাম, এটা আগের মতোই থাকবে। মাইনাস, এক কথায় ল্যাগিং হলে প্লাস ইউজ করব, লিডিং হলে মাইনাস ইউজ করব। তাহলে এটা গেল একটা সিস্টেম। এটা গেল আরেকটা সিস্টেম। আরেকটা সিস্টেম আছে, যদি আমাদেরকে রিঅ্যাক্টিভ পাওয়ার দেওয়া থাকে। আচ্ছা, আরো দুইটা সিস্টেম আছে, যাই হোক। যদি রিঅ্যাক্টিভ পাওয়ার দেওয়া থাকে তাহলে সেটা কি হবে? কিউ ডিভাইডেড বাই, দেখেন, পি সমান যেমন এস কস থেটা, কিউ সমান হচ্ছে এস সাইন থেটা। তাহলে এস সমান কত হবে? কিউ ডিভাইডেড বাই সাইন থেটা। এবার একটু খেয়াল করেন, পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কস থেটা। তাহলে এই যে যে থেটাটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, সেই থেটা মানে কত? কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। আর আমাদের বসাইতে হবে সাইন থেটা, তাহলে কি বসাবো? সাইন কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। তাহলে কিউ ডিভাইডেড বাই সাইন কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। এইটা হয়ে গেল আমাদের এস এর ভ্যালু, সাথে অ্যাঙ্গেল সেম। এগুলো কিন্তু সব আমরা এসি সার্কিটে শিখে আসছিলাম, নতুন কোনো কিছুই বলতেছি না। আর একটা ফরম্যাট খুব সহজ পদ্ধতি, সেটা হচ্ছে পি প্লাস মাইনাস জে কিউ। যদিও এই জিনিসটা অনেক বই অনেক রকম ভাবে ইউজ করে। পি প্লাস জে কিউ ইউজ করে, বলে দেয় যে কিউ যদি পজিটিভ হয় তাহলে ল্যাগিং, নেগেটিভ হলে লিডিং। আপাতত যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখলেই চলতেছে। আমরা এই মাঝখানের চিহ্নটা এভাবে বসাবো যে আমরা প্লাস রেখে দেব যখন ল্যাগিং থাকবে, আমরা মাইনাস রেখে দেব যখন লিডিং থাকবে। সেই ক্ষেত্রে কিউ এর ভ্যালু পজিটিভ বসাবো, অথবা আরো যদি কনফিউজড না হন এভাবে লিখে দিলে okay। হ্যাঁ, এটা হচ্ছে ল্যাগিং এর সময় প্লাস বসাই দিব, লিডিং এর সময় মাইনাস বসাই দেবো। তাহলে এই হচ্ছে আমাদের চারটা সিস্টেম, যেটা দ্বারা আমরা পাওয়ার ফ্যাক্টর লিখতে পারি, সরি কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন খেয়াল করেন, কোন একটা লোড, মনে করেন ইনিশিয়াল অবস্থায় এইরকম আছে, কোন একটা সোর্সের সাথে কানেক্ট করা আছে, লোডটা এরকম। ওই লোড স্পেসিফিক কোন একটা ভোল্টেজ পাচ্ছে, ধরলাম সেটা ভি। লোডের ভোল্টেজ, লোডের ভিতরে হয়তো একটা কারেন্ট যাচ্ছে, সেটা ধরলাম আই। এই লোডের একটা নির্দিষ্ট পাওয়ার ফ্যাক্টর আছে, যেটাকে আমরা ধরলাম যে পি এফ ওল্ড। মানে একটা প্রিভিয়াস পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করতেছি, তার মানে পাওয়ার ফ্যাক্টর নিশ্চয়ই কম আছে, এটাকে ইমপ্রুভ করা লাগবে। পাওয়ার ফ্যাক্টর বাড়ানো, নর্মালি যে কোনো সিস্টেমে আমাদের পাওয়ার ফ্যাক্টর দেখা যায় ল্যাগিং নেচারেরই বেশি হয়। মানে আমরা যত প্রকার ইকুইপমেন্ট দেখে থাকি, মোটর বলেন, তারপরে লোড বলেন, মানে এক কথায় কমন যেসব লোড দেখতে পাওয়া যায়, এই লোডগুলোর বেসিক নেচারই হচ্ছে ল্যাগিং নেচারে। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর টাইপ কিছু পাওয়া যায়, যেরকম বাল্ব থাকতে পারে, যেগুলো আমরা ওই যে হলুদ টাইপের বাল্ব গুলা দেখতাম, হিটার হইতে পারে, এই টাইপের কিছু আছে। আচ্ছা, হিটার ওইখানেও ইন্ডাকটিভ কিছু নেচার আছে। যাই হোক, মানে মোটামুটি বলতেছি যে আমরা হয় রেজিস্টিভ নেচারের হবে, নাহলে ইন্ডাকটিভ। আমরা রেজিস্টিভ তো পাওয়ার ফ্যাক্টর এমনিতেই ওয়ান, ওইটা নিয়ে আর কথাবার্তা বলতেছি না। যেগুলো ল্যাগিং নেচারের তাকেই আমরা ইমপ্রুভ করতে হবে।
তো অপোজিটটা দিয়ে মূলত ইমপ্রুভ করতে হয়, তার মানে আমাদের এখন ক্যাপাসিটি জিনিসটা বাড়াইতে হবে। এই ভোল্টেজটা যেন ক্যাপাসিটরের অ্যাক্রসেও সেম থাকে, এজন্য নর্মালি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করা হয় লোডের এক ক্রসে ক্যাপাসিটরকে কানেক্ট করে। আমরা সিরিজে যদি কানেক্ট করতাম ঝামেলা হতো, ভোল্টেজ বের করাটা একটু ঝামেলা লেগে যেত। এজন্য যাতে ওই ঝামেলাটা না থাকে, যেন ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজটা ইজিলি জানা যায়, এজন্য ক্যাপাসিটরকে সবসময় লোডের প্যারালালে কানেক্ট করা হয়। খেয়াল করে দেখেন, এই যে এই একটা সার্কিট আছে, এই সার্কিটে এই লোডের নিশ্চয় একটা রিয়েল পাওয়ার আছে, নিশ্চয় একটা রিয়াক্টিভ পাওয়ার আছে। এইটার টোটাল যে পাওয়ার, মানে এই লোড আর ক্যাপাসিটরকে মিলাইলে নিশ্চয়ের একটা রিয়েল পাওয়ার আছে, নিশ্চয় একটা রিয়াক্টিভ পাওয়ার আছে। আমরা ধরলাম এটা ওয়ান, এটা ওয়ান, এটা টু, এটা টু। একটু খেয়াল করে দেখেন, এইখানে আর এইখানে এই দুইটার ভেতরে রিয়েল পাওয়ার চেঞ্জ হবে এরকম কোনো ইকুইপমেন্ট অ্যাডই হয় নাই। ক্যাপাসিটরের রিয়েল পাওয়ার কিন্তু জিরো, মানে ক্যাপাসিটর কোনো রিয়েল পাওয়ার নেয় না। ফলে আমরা বলতে পারি এই সার্কিট আর এই সার্কিটের পি সমান, যদি না আমাদের এখানে পিওর ক্যাপাসিটর ইউজ না করে মিক্সড কিছু ইউজ করে। ওইরকম জিনিস ইউজ করলে মুখে বলে দিবে, আদারওয়াইজ সবসময় পিওর ক্যাপাসিটর ইউজ করা হয়। তার মানে নর্মালি P1 আর P2 কি থাকবে, সমান থাকবে। Q1 আর Q2 কিন্তু সমান না। এরখানে একটা কিউ আছে, এইখানে একটা কিউ আছে। এই কিউ বলতে এই যে লোড, এই লোডের একটা কিউ, আবার ক্যাপাসিটর এরও তো একটা কিউ আছে, দুইটা মিলাই তো আমরা Q2 পাচ্ছি। তার মানে এই ক্যাপাসিটরের পাওয়ার কতটুকু এক্সট্রা হলো এটা কিভাবে বের করতে পারবো, সেটাকে আমরা বলতেছি কিউসি, বা একদম ক্যাপাসিটরের রিয়াক্টিভ পাওয়ার কতটুকু। সেটা মেনলি কত, সেটা মেনলি এই যে টোটালটা, এই টোটালটা থেকে যদি আগেরটা বাদ দিয়ে দিই, তাহলে লোডেরটা বাদ চলে গেলে শুধুমাত্র ক্যাপাসিটর একটা থাকে। তার মানে এটা হবে কত, Q2 - Q1। সিম্পল হিসাব। বাট এইটা একটু বের করা ঝামেলা, মানে এক কথায় আবার এটার কিউ বের করব দেন বিয়োগ করব, এটা ঝামেলা। আমরা এইটা না করে কি করতে পারি, সিম্পলি একটা মডুলাস নেব, এস নিউ মাইনাস এস ওল্ড। এখন বলতে পারেন যে এটা দ্বারা কি হলো, খেয়াল করে দেখেন, এস নিউ মানে নতুন যেই সিস্টেম তার কমপ্লেক্স পাওয়ার, এস ওল্ড মানে পিওর যে লোডটা আছে তার কমপ্লেক্স পাওয়ার। এই যে দুইটা কমপ্লেক্স পাওয়ার, এদের ভিতরে নিশ্চয় রিয়েল পার্টটা ইকুয়াল, এটা তো আমি দেখতেই পাচ্ছি। তাহলে এটা যদি আমি বিয়োগ করে দিই, রিয়েল পার্ট কাটাকাটি হয়ে ক্যান্সেল হয়ে যাবে। শুধুমাত্র কার বিয়োগ হবে, শুধুমাত্র রিয়াক্টিভ নেচারের পাওয়ারের বিয়োগ হবে। এবং আলটিমেটলি আমরা কিন্তু শুধুমাত্র ক্যাপাসিটরের পাওয়ারটাই পাবো। কেন? কারণ এইখানে টোটাল পাওয়ার থেকে এর পাওয়ার যদি বাদ দিই তাহলে কে থাকে দেখেন, শুধুমাত্র এক্সট্রা কি ক্যাপাসিটরের পাওয়ারটা থাকে। এটা দ্বারা আমরা ক্যাপাসিটরের পাওয়ার পেয়ে গেলাম। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টে মেইন কোশ্চেন হয় সি এর ভ্যালু কত। তো দেখেন, পি সমান আমরা কি জানি, V²/R। মানে আমরা যদি একদম রেজিস্টিভ লোডের কথা বলি, পিওর একটা রেজিস্টিভ লোডের জন্য V²/R। আর যদি আমি একটা ক্যাপাসিটরের পাওয়ারের কথা বলি, ধরেন এই ক্যাপাসিটর, এর পাওয়ার কত, এর পাওয়ার হচ্ছে কিউসি। তাহলে এর পাওয়ারকে আমরা বলতেছি কিউসি। এটা সমান তাহলে কত হবে, V² / Xc। এই তো কাহিনী, V² / Xc মানে হচ্ছে 1/ωc। এটা যদি উপরে উঠে যায় তাহলে কিউসি সমান কত, V², ওমেগা মানে হচ্ছে 2πfc। আমাদেরকে বের করা লাগবে সি এর ভ্যালু, তাহলে সি সমান কত লেখা যায়, কিউসি /2πf × V²। এখান থেকে দুইটা জিনিস মনে রাখতে হবে, এটা সবসময় পার ফেজের হবে। সিঙ্গেল ফেজ হলে তো এমনি পার ফেজ, থ্রি ফেজ হলে পার ফেজ বানায় নিতে হবে। এইটা হচ্ছে ক্যাপাসিটরের এক ক্রসের হইতে হবে। তো নর্মালি কিছু না বললে লাইন ভোল্টেজ টোল্টেজ এগুলাকে আমরা আরএমএস হিসাবে অ্যাজিউম করে নিব, নিয়ে ক্যালকুলেশন করবো। তার মানে এক কথায় সবকিছু পার ফেজ হিসাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখেন এখানে মেইনলি দুইটা সূত্রই আমরা পেলাম, একটা হচ্ছে এই সূত্র দ্বারা কিউসি বের করব,
আর এইখান থেকে আমরা এই সূত্র দ্বারা সি এর ভ্যালু বের করে ফেলবো, এই হচ্ছে কাহিনী শেষ। তাহলে আমরা ম্যাথ যাই, তাহলে বুঝতে পারবো যে এখানে আসলে কিভাবে অ্যাপ্লাই হবে। এখানে দেখেন একটা প্রশ্ন বলতেছে an alternator is supplying a load of এত at a power factor of এত। তাহলে ওল্ড একটা কিছু দেওয়া আছে, এটাকে তাহলে আমরা কি এস ওল্ড হিসাবে লিখতে পারি। তো যেহেতু রিয়েল পাওয়ার আর পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, এটাকে কমপ্লেক্স বানাইতে হয় কিভাবে, পি ডিভাইডেড বাই এক্স অ্যাঙ্গেল 0.6, ল্যাগিং মানে প্লাস হবে কজ ইনভার্স 0.6। এত কেভিএ, যেহেতু 300টা কিলোওয়াট, ফলে এটা কেভিএ হবে। ইফ দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ রেইজ টু ইউনিটি, মানে পাওয়ার ফ্যাক্টরকে ইউনিটে উত্তীর্ণ করতে হবে, হাউ মেনি মোর কিলোওয়াট ক্যান অল্টারনেটর সাপ্লাই ফর দ্য সেম কেভিএ লোডিং। এইটা একটু বেশি ইউনিক টাইপের কোশ্চেন। নর্মালি কোশ্চেন গুলাতে বলে যে ক্যাপাসিটর অ্যাড করে দিলাম, কি পরিমাণ আমার রিয়াক্টিভ পাওয়ার লাগবে অথবা ক্যাপাসিটরের মান লাগবে। সেক্ষেত্রে শুধু ক্যাপাসিটর অ্যাড করলে কি হয়, আমাদের রিয়েল পাওয়ার অ্যাড হয় না, ফলে কিন্তু এস নিউটা আলাদা হয়ে যায়। বাট এখানে দেখেন প্রশ্নে স্পেসিফিক বলে দিছে ফর দ্য সেম কেভিএ লোডিং, মানে কেভিএটা সেম থাকতে হবে। অন্য প্রশ্নে কিন্তু এরকম টাইপের কথা বলে দেয় না, এইখানে বলে দিছে। যেহেতু এখানে বলে দিছে, তাহলে ওল্ডের কেভিএটা আমাকে অবশ্যই বের করে দেখাইতে হবে। তাহলে সেটা একটু বের করে দেখি কত হয়। 300 ডিভাইডেড বাই 0.6 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.6, এই যে 553.1। তাহলে ওল্ড কেভিএ কত, 500। এইটাকে সেম রাখতে হবে, এই প্রশ্নের ক্রাইটেরিয়া হচ্ছে এইটা। নর্মালি কিন্তু প্রশ্নে এই ক্রাইটেরিয়া দেয় না, এইখানে কিন্তু এটা ক্রাইটেরিয়া দিয়ে দিছে, এটা একটু খেয়াল রাখতে হবে। এই জন্য প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে। তাহলে এই যে এস নিউ, এইটা এখন কত হবে, এর কেভিএ 500ই থাকতে হবে। কেন? কারণ প্রশ্নেই বলে দিছে সেম কেভিএ লোডিং, কেভিএটা সেম রাখতে হবে। নর্মালি কিছু না বললে রিয়েল পাওয়ার সেম রাখবো, এখানে বলে দিছে বলে কেভিএটা সেম রাখবো। আবার পাওয়ার ফ্যাক্টর কত বানাইতে হবে, পাওয়ার ফ্যাক্টর ইউনিটি বানাইতে হবে, তার মানে এর অ্যাঙ্গেল হয়ে যাবে 0 ডিগ্রি, ইউনিটি মানে তো 0 ডিগ্রি। এখন প্রশ্ন, আচ্ছা এটা এস নিয়েও আমরা যেহেতু অ্যাঙ্গেল বসাই দিচ্ছি আর মডুলাস দেওয়ার দরকার নাই। প্রশ্নে বলতেছে হাউ মেনি মোর কিলোওয়াটস ক্যান অল্টারনেটর সাপ্লাই ফর দ্য সেম কেবিলিটি, আর কত এক্সট্রা কিলোওয়াট সাপ্লাই করতে পারবে। তাহলে দেখেন 0 ডিগ্রি, 0 ডিগ্রি যদি হয় তার মানে নিশ্চয়ই এখানে কোনো রিয়াক্টিভ পাওয়ার নাই। তাহলে এটাকে যদি আমি ভেঙে লিখি, এটাকে লিখতে হবে এইভাবে, যে জিরো এইটা হচ্ছে পি এর ভ্যালু, এইটা হচ্ছে কিউ এর ভ্যালু। তাহলে দেখেন আগে এই অল্টারনেটর সাপ্লাই দিচ্ছিল 300 কিলোওয়াট, এখন এই অল্টারনেটর সাপ্লাই দিচ্ছে 500 কিলোওয়াট। তাহলে অতএব কতটুকু বেশি পাওয়ার সাপ্লাই দিতে পারবে, নিশ্চয় 500 - 300 বা 200 কিলোওয়াট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি সেম কেভিএ রাখে, তাহলে অল্টারনেটর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর করার কারণে আগের থেকে 200 কিলোওয়াট পাওয়ার বেশি সাপ্লাই দিতে পারবে। আচ্ছা, এটা দেখেন কি বলতেছে, এ সিঙ্গেল ফেজ মোটর কানেক্টেড টু এ এত ভোল্টেজ এত সাপ্লাই টেক্স এত এট এ পাওয়ার ফ্যাক্টর অফ এত। তার মানে দেখেন আমাদের একটা মোটরের কথা বলে দিছে। আচ্ছা এইভাবে, এইভাবে দিলেও সমস্যা নাই, এটা আসলে ডিসি মোটর হয়ে যাচ্ছে। থাক, লোড আকারেই আমরা এই রাখি, এটা আকারে থাকে, এটা ডিসি মোটর। তাহলে এ দেখেন একটা কারেন্ট নিচে কত, 31.7। এখন পাওয়ার ফ্যাক্টর যেহেতু দেওয়া আছে আর এই ভোল্টেজটাকে যদি আমরা 0 ডিগ্রি ধরি, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা লিখতে পাবো মাইনাস কজ ইনভার্স 0.7। যেহেতু ল্যাগিং, ফলে কারেন্টের অ্যাঙ্গেল নিশ্চয়ই ভোল্টেজ থেকে মাইনাসের দিকে থাকবে, কারণ ল্যাগিং তো তাই মিন করে। আর ল্যাগিং এর কমপ্লেক্স পাওয়ারের ক্ষেত্রে প্লাস আসে। এগুলা কিন্তু সব এসি সার্কিটে করে আসছেন আপনারা, জানার কথা। তাহলে এখন দেখেন এস ওল্ড কত হবে, যেহেতু ভোল্টেজ আর কারেন্ট দেওয়া আছে, এস ওল্ড হবে হচ্ছে ভি আই কনজুগেট, এটাও আমাদের জানা আছে।
আর এই যে এরকম ভোল্টেজ বা এই টাইপের কথা থাকলে এটাকে আমরা বাই ডিফল্ট আরএমএস ধরে নিব। তাহলে ভি হচ্ছে 400, আর সিঙ্গেল ফেজ যেহেতু √3 বিষয় আসতেছে না, তাহলে আই কত হবে? 31.7 কনজুগেট করার কারণে কজ ইনভার্স 0.7 নিয়ে নেব, বসাই দিলে কিন্তু আমাদের এস ওল্ড চলে আসবে। এটা একটু করা লাগবে, কারণ আমাদের পি এর ভ্যালুটা জানতে হবে। কারণ দেখেন পরের বার ক্যাপাসিটর অ্যাড করতেছে, তার মানে পিটা সেমই থাকবে। এখানে তো সেম কেভি এর কথা বলে নাই, তার মানে পিটা সেমই রাখতে হবে। ফলে এখান থেকে পি ফরম্যাটটা আমাদের একটু লিখে ফেলতে হবে। তাহলে 400 × 31.7, অ্যাঙ্গেল হবে হচ্ছে কজ ইনভার্স 0.7। এইটা কিন্তু টোটালটা পাচ্ছি আমরা, টোটালটা লিখবো ঠিক আছে, বাট এই ফরম্যাটটা আমাদের আসলে জরুরি। 8876 প্লাস জে 9055.33। এত ভি এ, যেহেতু আমরা ভোল্টেজ আর কারেন্ট গুণ করছি, এটা ভি এ হবে। এস নিউ তাইলে কি হবে? খেয়াল করে দেখেন রিয়েল পাওয়ার কিন্তু সেম থাকবে, কারণ শুধু একটা সিঙ্গেল ক্যাপাসিটর অ্যাড করছি। তাহলে এস নিউ হবে পি, নিউ পাওয়ার ফ্যাক্টর কত? 0.9, অ্যাঙ্গেল এটা ল্যাগিং যেহেতু, তাহলে কজ ইনভার্স 0.9। তাহলে কি পরিমাণ ক্যাপাসিটিভ, কি বলে, কে ভার ইউজ হবে অথবা রিয়েক্টিভ পাওয়ার, এটা হবে হচ্ছে এস নিউ মাইনাস এস ভোল্ট। এটা করে দিলে কিউসির ভ্যালু আমরা পেয়ে যাব, এই যে এইটা মাইনাস এইটা। তো এটা তো ক্যালকুলেটারে আমরা এই যে উঠেই আছে, তাহলে উঠেই থাক। আমরা লিখে দেবো 8876 ডিভাইডেড বাই 0.9 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.9। আর যদি এটা লিডিং হতো তাহলে মাইনাস কজ ইনভার্স দিতাম, এই তো পার্থক্য। মাইনাস অ্যান্সার, এই যে -90 ডিগ্রি, তার মানে পিওর ক্যাপাসিটিভ পাওয়ার। পিওর ক্যাপাসিটিভ পাওয়ার তো মাইনাস জে থাকে, এটা তো আমরা জানি। তো আমরা কি, যেহেতু মডুলাস দিচ্ছি, তার মানে যে এই ভেতরের পাওয়ারটুকু নেব শুধুমাত্র, 4756.488। এত ভার, নর্মালি রিঅ্যাক্টিভ পাওয়ারের একক হচ্ছে ভার। যেহেতু ভিএ ভার আসবে, এটা কেভিএ হলে কে ভার আসতো, কিন্তু ওইটা চাই নাই, চাইছে কি ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স রিকোয়ার্ড উইথ দ্য প্যারালাল। তাহলে এর প্যারালালে যদি একটা ক্যাপাসিটর কানেক্ট করতাম, এটা তো আমি আগেই বলে দিয়েছিলাম যে আসলে কি ক্যাপাসিটর সবসময় লোডের প্যারালালে কানেক্ট করা হবে, এই যে নিউ হচ্ছে এটা। কানেক্ট যদি করি, খেয়াল করে দেখেন এর অ্যাক্রসে কি 400 ভোল্টেজ পাচ্ছে। তাহলে সি সমান কত হবে? ওই যে সূত্র শিখলাম, সি সমান হচ্ছে কিউসি ডিভাইডেড বাই 2 পাই এফ ইন্টু ভোল্টেজের স্কোয়ার। 400 ভোল্টেজ এফ 50 হার্জ, ঠিক আছে। তাহলে এটা করলে কিন্তু আমাদের ক্যাপাসিটর অবশ্যই ফ্যারাড আকারে চলে আসবে। আমরা যদি মাইক্রো বানাইতে চাই, আমরা মাইক্রো বানাই নেব, কাহিনী শেষ। তাহলে এইটা হলো অ্যান্সার, ডিভাইডেড বাই 2 পাই এফ ইন্টু 400 স্কোয়ার। তাহলে যেটা হচ্ছে আমাদের ফ্যারাড, তো এটাকে মাইক্রো বানাই ফেলি। মাইক্রো করতে হলে 10⁻⁶ দ্বারা ভাগ করে দেবো, তাহলে 94.627 মাইক্রো ফ্যারাড। জরুরি না যে মাইক্রো ফ্যারাডে অ্যান্সার করতে হবে, আপনারা চাইলে মাইক্রো ফ্যারাডে অ্যান্সার করতে পারেন, আবার ফ্যারাডে অ্যান্সার করলেও চলবে। তবে নর্মালি আসলে ক্যাপাসিটরের মানগুলা দেখা যায় যে মাইক্রো ফ্যারাড টাইপই হয়, এই জন্য আমরা মাইক্রো ফ্যারাড টাইপে অ্যান্সার করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট দেখেন। তো দেখেন এখানে আমাদের একটু অনেকগুলো লোড কম্বাইন করে দিছে। কি বলতেছে? সিঙ্গেল ফেজ এসি জেনারেটর সাপ্লাই দ্য ফলোইং লোড। এই যে সবগুলো লোড, তাহলে প্রত্যেকটা লোডের পাওয়ারকে অ্যাড করে একটা বানাইতে হবে।
Calculate the total kilowatt and kVA delivered by the generator and the power factor at which it works। এইটা আর আসলে পড়ার তেমন কিছুই না, এখানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের কিছু নাই। এটা এই সার্কিটের ম্যাথ। এটার পাওয়ার যেভাবে লিখতে বললাম এভাবে লিখবেন, এটার পাওয়ার যেভাবে লিখতে বললাম লিখবেন, এটা লিখবেন, লিখে টোটাল এসটি আসবে, ওইখান থেকে টোটাল কিলোওয়াট পাবেন, কেভিএ পাবেন, আর পাওয়ার ফ্যাক্টর পাবেন। এখানে যেহেতু ইমপ্রুভমেন্টের কিছু নেই, নিজেরা ট্রাই করবেন। আমি একটু লেখার সিস্টেমটা বলে দিচ্ছি, বাকিটা আই থিঙ্ক আপনারা পারবেন। এস টি মানে টোটাল পাওয়ার, এটা সমান কত? লাইটিং লোড এত অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তার মানে এখানে 20/1, লেখাও যা কথা, না লেখাও তাই কথা, প্লাস ইন্ডাকশন মোটর 100, সবগুলা কিন্তু কিলো যেহেতু আছে কিলোতেই থাক, 100 কিলোওয়াট ডিভাইডেড বাই 0.707 ল্যাগিং, তাহলে কজ ইনভার্স 0.707, প্লাস 50 কিলোওয়াট ডিভাইডেড বাই 0.9 মাইনাস কজ ইনভার্স 0.9। এইটা করে দিলে একটা মান পাবেন, আর একটা থেটা পাবেন, সেটা প্লাস মাইনাস কিছু একটা আসতে পারে। এটাকে ক্যালকুলেটরে তুললে আমরা হয়তো একটা মান পাইতে পারি, আর একটা পাইতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই কিলোওয়াট, এটা একটা অ্যান্সার। এইটা হচ্ছে আমাদের সেই কেভিএ, এটা একটা অ্যান্সার। আর এই যে থেটা আসবে, এই থেটার কস করে দিলেই সেটা হয়ে যাবে আমাদের পাওয়ার ফ্যাক্টর। তাহলে আই থিঙ্ক এইটুকু আপনার করে ফেলার কথা, এটা করবেন। এবার পরেরটা দেখেন, থ্রি ফেজ, তার মানে এবার কিন্তু থ্রি ফেজের হিসাব কিতাব শুরু হবে। এগুলা খেয়াল রাখতে হবে, পরীক্ষায় অনেক সময় কিন্তু ফ্লোতে এই থ্রি ফেজ সিঙ্গেল ফেজ এগুলো দেখা হয় না, আমাদের মাথার ভিতরে থাকে। যে একটু বেশি মান দেখলে মাথায় মনে হয় যে এটা থ্রি ফেজ, একটু কম মান দেখলেই মনে হয় সিঙ্গেল ফেজ। এরকম কিছু না, ম্যাথমেটিক্যালি কিন্তু একটু কম বেশি মানকেও থ্রি ফেজ বলে দিতে পারে, এর বেশি মানকেও ধরেন সিঙ্গেল ফেজ বলতে পারে। বেশি বলতে অনেক বেশি না, যেমন এখানে 400 ভোল্ট, 400 ভোল্ট নর্মালি তো সিঙ্গেল ফেজ হয়, মানে সিঙ্গেল ফেজ তো হইতে পারে। আগে যেমন কিছুক্ষণ আগে একটা সিঙ্গেল ফেজ করলাম, তো এইরকম কিন্তু এখানে 400 ভোল্ট আবার থ্রি ফেজ বলে দিছে। আর সবসময় মনে রাখতে হবে থ্রি ফেজ ম্যাথে যদি স্পেসিফিক কিছু উল্লেখ না করে, তাহলে সেটা বাই ডিফল্ট লাইন টু লাইন ভোল্টেজকে নির্দেশ করে সব সময়। না বলে দিলে বাই ডিফল্ট সেটা লাইন টু লাইন ভোল্টেজকে নির্দেশ করে। যেই পাওয়ারের কথা বলে থাকে সেই পাওয়ারটা মেইনলি থ্রি ফেজ পাওয়ার মিন করে। আর নর্মালি কিছু যদি না বলে, তাহলে হচ্ছে কোশ্চেনে দেওয়া পাওয়ারটাকে আউটপুট পাওয়ার হিসেবে বিবেচনা করতে হবে। আর যদি ভোল্টেজ কারেন্ট অন্যান্য ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে সেই ভ্যালু থেকে পাওয়ার বের করতে হবে। প্রশ্নে দেওয়া ভ্যালুটা যে সবসময় আউটপুট পাওয়ার হবে এটা জরুরি না। একটু দেখতে হবে, পড়তে হবে যে আর কি কি ইনফরমেশন দেওয়া আছে। যদি স্পেসিফিক আর কোনো ইনফরমেশন দেওয়া না থাকে, তাহলে বুঝতে হবে যে কোশ্চেনের পাওয়ারটা হচ্ছে আউটপুট পাওয়ার। কিন্তু সব সময় আমাদের ক্যালকুলেশন হবে ইলেকট্রিক্যাল পাওয়ার দিয়ে, কারণ ভোল্টেজ কারেন্ট এগুলো ইলেকট্রিক্যাল পাওয়ারের জন্যই ক্যালকুলেশন করা যায়। তার মানে মোটরের জন্য সবসময় ইনপুট পাওয়ার নিয়ে কাজ করতে হবে, অল্টারনেটরের জন্য সবসময় আউটপুট পাওয়ার নিয়ে কাজ করতে হবে। এখানে দেখেন মোটরের কথা বলে দিছে যে ডেভেলপস এত পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর এত, এফিসিয়েন্সি এত। তার মানে এটা যেহেতু মোটর, তাহলে আমাকে ইনপুট পাওয়ার নিয়ে কাজ করতে হবে। তাহলে পি ইন কত হবে? আউটপুট ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, যেটা আসবে তত কিলোওয়াট হচ্ছে আমাদের ইনপুট, সেটা কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের 80.215, অবশ্যই কিলোওয়াট। মোটর এত, দা পাওয়ার ফ্যাক্টর বিং এতই, যেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, তার মানে এস ইন এটা কত হবে? 80.215 ডিভাইডেড বাই 0.75 কজ ইনভার্স 0.75, এটা হচ্ছে এস ইন। এটাকে আমরা বলতেছি এস ওল্ড। এ ব্যাংক অফ ক্যাপাসিটর ইজ কানেক্টেড ইন। তাহলে আমাদের এইবার কিন্তু কাহিনী খুব ইম্পর্টেন্ট, ক্যাপাসিটরটা কি কানেকশন দেওয়া আছে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে আগে। ভালো করে দেখেন, আমাদের এইখানে কিন্তু লাইন হচ্ছে এরকম,
এটা ধরেন একটা লোড, লোড যেই কানেকশনই হোক না কেন কিছু যায় আসে না। এইটা হচ্ছে আমাদের লোড। একটা ক্যাপাসিটর কানেক্ট করা আছে, যে ক্যাপাসিটরটা হচ্ছে ডেল্টা কানেক্টেড। এই যেটা হচ্ছে আমাদের ডেল্টা কানেক্টেড। আচ্ছা, এটা সেম পয়েন্টে কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমি একটা কাজ করি, এইভাবে ঝামেলা লাগতেছে, আমরা নিচে নিয়ে আসি, তাহলে জিনিসটা ভালো হবে। আমরা ডেলটাকে নিচে কানেক্ট করি, নাহলে বোঝা যাচ্ছে না ভালো। তো এই যদি হয়, তাহলে ধরলাম এইটার সাথে এই পয়েন্ট কানেক্ট হলো, এটার সাথে এই পয়েন্ট কানেক্ট হলো, এটার সাথে খেয়াল করে দেখেন, লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে 400 ভোল্টেজ, কিন্তু ক্যাপাসিটরের কথা খেয়াল করেন, তাহলে এইটাও কি 400 ভোল্টেজ না, লাইন টু লাইন। দেখেন এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 400, সেম ভাবে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 400, আবার এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 400। তাহলে এবার এই যে ক্যাপাসিটরের একটা মাথা, এই যে ক্যাপাসিটরের একটা মাথার অপোজিট মাথা, এই যে একটা আর এই যে আর একটা, তাহলে এই দুই মাথার ভোল্টেজ কত দেখেন তো, 400 না? আবার এই ক্যাপাসিটরে দেখেন এই একটা মাথা আর এই যে এই আর একটা মাথা, মানে এটা আর এটা সেম 400, তার মানে ক্যাপাসিটরের ফেজে 400 ভোল্টেজ পাচ্ছে। তো আমাদেরকে তো সবসময় ক্যাপাসিটরের পার ফেজ দিতে হবে। তো এখানে যদিও 400টা লাইন, কিন্তু ক্যাপাসিটর ডেল্টা কানেক্টেড হওয়ায় ওইটাই এখন ফেজে পাচ্ছে। ক্যাপাসিটরও যদি ওয়াই কানেক্টেড হইতো, তাহলে 400 লাইন হতো, ফেজ করার সময় √3 দ্বারা ভাগ করতাম। কিন্তু ক্যাপাসিটর যদি ডেল্টা কানেক্টেড হয় ওইটাই ফেজে পায়, ফলে ওইটাকে আর √3 দ্বারা ভাগ করা লাগবে না। এটা খেয়াল রাখতে হবে। আরেকটা টার্ম অনেক সময় কনফিউশন তৈরি করে, এটা নিয়ে খুব ভুল চর্চাও আছে। সেটা হচ্ছে যদি প্রশ্নে বলে দেয় যে দ্য ক্যাপাসিটর ইজ কানেক্টেড প্যারালাল উইথ ইচ ফেজ ইম্পিডেন্স অফ দ্য লোড, যদি এই কথাটা বলা থাকে যে ইচ ফেজ ইম্পিডেন্স, তাহলে বুঝতে হবে যে লোড যেই কানেকশনের, ক্যাপাসিটরও সেই কানেকশনের হবে। লোড যদি ওয়াই কানেকশনের হয়, ক্যাপাসিটরও ওয়াই হইতে হবে। লোড যদি ডেল্টা হয়, ক্যাপাসিটরও ডেল্টা হইতে হবে। উল্টা করলে চলবে না। আর যদি শুধু বলে দেয় যে লোডের প্যারালাল, ইচ ফেজ বলা নাই, শুধু বলে দিছে যে প্যারালাল উইথ লোড, তখন আপনি লিখে দিতে পারেন যে অ্যাজিউম ক্যাপাসিটর ব্যাংক ইজ ইন ডেল্টা, অথবা অ্যাজিউম ওয়াই, যে কোনো একটা অ্যাজিউম করতে পারেন। বাট স্পেসিফিক যদি বলে দেয় ইচ ফেজ প্যারালাল, তখন কিন্তু লোড যেরকম হবে ক্যাপাসিটর ব্যাংকও সেরকম। আচ্ছা, এখানে আমি বোঝার সুবিধার্থে একটা একটা করে ক্যাপাসিটর ইউজ করছি, বাট আসলে ক্যাপাসিটর কি হচ্ছে, ডেল্টা যে কানেকশন আছে ওইখানে এক একটা ইয়েতে আবার টোটাল হচ্ছে ক্যাপাসিটর আছে 4টা করে। তার মানে এই যে এখানে এরকম 4টা ক্যাপাসিটর আছে, 4টা ক্যাপাসিটর আছে। আচ্ছা, ওই জিনিসটা আমরা পরেই আসি, 4টা ক্যাপাসিটরের কনসেপ্টটা পরেই আসি। আগে এই দুই মাথার ভেতরের ক্যালকুলেশন করি। আমরা ধরে নিলাম যে এর ভেতরে এরকম সিমিলার 4টা আছে, তো এই যে এরকম ধরেন এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম 4টা আছে। তো 4টা মিলায় একটা বানাইছি এটা, তাহলে আমরা এইটাকে বলতেছি কিউসিটি, মানে 4টাকে মিলাই একটা বানাইছে। আর যে 4টার সিঙ্গেল, সেটাকে আমরা বলতেছি কিউসি। তার মানে কিউসিটি বলতে 4টা মিলাই একটা বানাইলে যা হয়, আর কিউসি বলতে একদম এক একটার ভ্যালুকে আমরা কিউসি মিন করতেছি। তাহলে এই যে 4টা মিলাই যেহেতু একটা বানাইছি, আমরা প্রথমে কিউসিটির ভ্যালু বের করব, ওইখান থেকে কিউসির ভ্যালু বের করে ফেলবো, কোনো সমস্যা নেই। এবার একটু খেয়াল করো। অথবা কিউসিটির জন্য যে ক্যাপাসিটেন্স, সেটাকে আমরা ধরেন বলতেছি সিসিটি, আর কিউসির জন্য যেটা, সেটাকে আমরা বলতেছি ধরেন শুধু সি। এটা একটু মনে রাখলে চলতেছে। এবার আমরা এস ওল্ড পাইছি, এস নিউ কত, রিয়েল পাওয়ার আগে যা ছিল তাই থাকবে, রিয়েল পাওয়ার কত, 80.215।
নিউ পাওয়ার ফ্যাক্টর কত? খেয়াল করে দেখেন, নিউ পাওয়ার ফ্যাক্টর 0.95 ল্যাগিং। এখানে 100 ভোল্টেজের একটা কথা বলে দিছে, দেখি সেটা কি। ইচ অফ দ্য ক্যাপাসিট্যান্স ইউনিট ইজ বিল্ট অফ ফোর সিমিলার 100 ভোল্টেজ ক্যাপাসিটর। প্রত্যেকেই 100 ভোল্টেজ করে পাচ্ছে। তার মানে সবাইকে মিলে যে একটা কল্পনা করতেছি, সে কিন্তু 400 ভোল্টেজই পাচ্ছে। এক একজন 100 পাচ্ছে, কিন্তু সবাইকে মিলে যে একটা কল্পনা করতেছি, ও কিন্তু 400 ভোল্টেজই পাচ্ছে। তাহলে এখন আমরা কিউসি বের করবো। আচ্ছা, কিউসি তো না, আমরা তো একটা বানাচ্ছি। তাহলে আমরা প্রথমে আসলে বের করব কিউসিটি। চারটা মিলাই যে একটা বানাচ্ছি, সেটার নাম হচ্ছে কিউসিটি। সেটা কত হবে? এস নিউ মাইনাস এস ওল্ড। এই যে টেস নিউ 80.215 ডিভাইডেড বাই 0.95। মনে রাখতে হবে এটা কিন্তু কেভিএ আছে। এটাকে কিন্তু ক্যালকুলেশন করার সময় বসাতে হবে, এটা কিন্তু কেভিএ। অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.95, এটা হচ্ছে এস নিউ। এটার থেকে বিয়োগ করে দেবো কত? এস ওল্ড, এটা বিয়োগ করব। তার মানে হচ্ছে 80.215 ডিভাইডেড বাই 0.75 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.75। এটা দিয়ে সমান চেপে দিলে কিন্তু আমাদের এই যে কিউসি চলে আসলো। মডুলাস নিয়ে অ্যান্সার করে দিলাম। তাহলে এটা কিন্তু কিউসিটি, মানে কিউসিটি চারটাকে মিলায় একটা বানাচ্ছে, সেটার ভ্যালু 44.377 কেভার। আমরা চাইলে কিউসি বের করে সি বের করে ফেলতে পারি। এটা কয়েক নিয়মে করা যায়। যেমন একটা নিয়ম দেখেন, কিউসিটি চারটার পাওয়ার যদি এত হয়, তাহলে এক একটার পাওয়ার কত হবে? চা- চার দ্বারা ভাগ করে দিলেই কাহিনী শেষ। এটা আমি একটা কাজ করি, এটা আমরা এক্স এ সেভ করে রাখি, আমাদের জন্য সুবিধা হবে। ভাগ 4 করে দিলাম। তাহলে এক একটার পাওয়ার হচ্ছে 11.9094 কেভার। আচ্ছা, এরা অবশ্যই 400 ভোল্টেজ পাচ্ছে, আর এরা পাচ্ছে কত? 100 ভোল্টেজ। সিঙ্গেল চারটার প্রত্যেকটা 100 ভোল্টেজ করে পাচ্ছে। টোটাল বলতে 400। তো আমার তো সবসময় সি বের করতে হলে, তাহলে সি মানে সিঙ্গেল যে ক্যাপাসিটর আছে সেটা, চারটার যে সিঙ্গেল, সেটার ভ্যালু কত হবে তাইলে? 11.094 ইন্টু 10⁻³ 2 পাই এফ ইন্টু ভোল্টেজ কত? এক একটা 100 ভোল্টেজ করে পাচ্ছে। ফ্রিকোয়েন্সিটা একটু চেক করে নি, 50 হার্জ। হ্যাঁ, 50 হার্জ। আমরা যদি এইটা বের করতাম, সিসিটি বের করতাম, তাহলে কিন্তু 400 ভোল্টেজ ইউজ করা লাগতো, আর পাওয়ার হিসাবে এইটা ইউজ করা লাগতো। তো আমার আলটিমেটলি তো সি, মানে ওই সিঙ্গেল ক্যাপাসিটরের মান বের করতে হবে। সো আমি এটা দিয়েই বের করব। গুণ 1000 ডিভাইডেড বাই কত? এই যে 2 পাই এফ ইন্টু 100 তার হোল স্কয়ার। এটা দেখেন চলে আসছে। এই 10⁻³ মানে মিলি বুঝায়, 3.53 মিলি ফ্যারাড। এইটাই কিন্তু আমাদের ফাইনালি অ্যান্সার আমরা করে দিতে পারি। আচ্ছা, 1 মিনিটে এটা একটু দেখি যে আমাদের ঠিক আছে কি না। একটা ভুল আমরা করছি, সেটা হচ্ছে, একটু খেয়াল করেন। এই যে যে পাওয়ারটা আমরা বের করলাম, এই যে এই পাওয়ার, এটা কিন্তু টোটাল পাওয়ার, পার ফেজ পাওয়ার না, এটা কিন্তু টোটাল পাওয়ার। বাট আমাদেরকে তো পার ফেজ, মানে এখানে ফেজ দেখেন, আমি বলতেছি ঠিক আছে চারটা মিলে একটা, কিন্তু এই রকম দেখেন তিনটা ফেজ আছে। আর পাওয়ার তো আমার মোটে এই সবগুলোর জন্য বের হয়েছে। তাহলে আমরা যে এটা বের করলাম, এটার পার ফেজ বের করতে হবে না?
বিষয়টা আমি একটু এঁকে দেখাই, তাইলে মনে হয় একটু ভালো বুঝতে পারবেন আপনারা, নাইলে আবার কনফিউশন তৈরি হতে পারে। এইখানে মনে করেন চারটা আছে, 2 3 4। এখানে চারটা, 1 2 3, বুঝে নেন যে আছে 1 2 3 4। এই যে এটা, এইটা, আর এটা। তাহলে এই যে এই সবার পাওয়ার হচ্ছে এত। তাহলে একটা ফেজের পাওয়ার এইটা, এইটা হচ্ছে একটা ফেজ। একটা ফেজের পাওয়ার কত হবে? টোটাল পাওয়ারকে আগে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কিউ সি টি পার ফেজ, তাহলে এটাকে আগে 3 দ্বারা ভাগ করতে হবে। এটাই আমাদের ভুল হয়ে গেছে, 44.377 ডিভাইডেড বাই 3 দিলে এক একটা ব্রাঞ্চের পাওয়ার হইল 14.792 কেফার। তার মানে এই যে চারটা, এই চারটার পাওয়ার এখন এত। এবার এই চারটার ভিতরে যে কোনো একটা নিয়ে কথা বলতেছি, তার কারণ সি 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 এইটাকে মিলাই যে একটা হচ্ছে সেটাকে বলতেছি সিসিটি। বাট এক একটা তো সি, আর আমার তো এক একটার ভ্যালুই বের করতে হবে। তাহলে আমাদের সি যদি হয়, তাহলে চারটা মিলাই পাওয়ার এত, একজনের পাওয়ার কত হবে ইকুয়াল, যেহেতু 4 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে অবশ্যই ওইটাকে চার, অবশ্যই এইটাকে 4 দ্বারা ভাগ করতে হবে। আমরা আগেরটাকে 4 দ্বারা ভাগ করে দিচ্ছি, এই জন্য কিন্তু ভুল চলে আসছে। তাহলে এইটাকে আমরা এখন 4 দ্বারা ভাগ করে দিলে পার ফেজের পাওয়ার পেয়ে গেলাম 3.698। পার ফেজ না, সরি, সিঙ্গেল ক্যাপাসিটরের পাওয়ার এত কেভার। তার মানে সবই ফিক্সড আছে, এবং এক একটা কি 100 ভোল্টেজ করে পাচ্ছে। পাওয়ার এত, কিন্তু ভোল্টেজ তো সেই 100ই। তার মানে বাকি সবই ঠিক। সময় এটা বসাবো, দিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তুলে ফেলি। আচ্ছা, যে অ্যান্সার আমরা পেলাম সেটা, যেহেতু ইয়ে আছে, তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে, ডিভাইডেড বাই 2 পাই ইন্টু এফ ইন্টু এক একটা পাচ্ছে 100 ভোল্টেজ করে স্কোয়ার, তাহলে এত 1.5 এত মিলি লেখা যায়। আর যদি মাইক্রো দিতে চান, 10⁻⁻6 দ্বারা ভাগ করে দেব 1177.110। দশমিকের পরের ভ্যালু যদি একটু কম বেশি নেন, মান একটু কম বেশি আসতে পারে, এটা কোনো বড় ইস্যু না। কনসেপ্ট এইটাই। আশা করি এটা বুঝতে পারছেন। কনসেপ্ট কিন্তু খুব বেশি কঠিন কিছু না, এই চারটার কনসেপ্টটা বুঝতে পারলে ওকে। ওকে, তাহলে এই যে কানেকশনটা মনে রাখতে হবে যে কোন কানেকশন আছে, আর বাকি প্রসেস কিন্তু একই। এটা দেখেন, এটা আমি আলাদা হয়তো আর আমাদের এটার সলভিং ক্লাস লাগবে না। এটা মানে 23 বা এর আশপাশে কোনো একটা পরীক্ষা ছিল, সেটাতে আসছিল, এই জন্য আমি আর আলাদা সলভিং ক্লাসের ওয়েট করি না, এটা ইনক্লুড করে নিছি। কারণ দেখা যায় যে পাওয়ার ফ্যাক্টর থেকে কোশ্চেন আসলে মোটামুটি এই হুবহু টাইপ কোশ্চেনই দিয়ে দেয় বইগুলা থেকে, অথবা দেওয়ার মতো খুব বেশি চেঞ্জ নাই। এই কোশ্চেনটা একটু ইউনিক, এই জন্য এই কোশ্চেনটা অ্যাড করছি। আলাদা হয়তো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের আর সলভেন্ট ক্লাস হবে না, লাগবে না আসলে। এখানে বলতেছে এ সিঙ্গেল সাবস্টেশন হ্যাজ এ পাওয়ার 4 মেগাওয়াট, এই ক্যাপাসিটর সাপ্লাইজ এত ভার টু মেনটেন দ্য লোড পাওয়ার ফ্যাক্টর অফ এত। তার মানে এখানে এই যে আমাদের একটা সাবস্টেশন একটা লোডের ধরেন কথা বলে দিছে, এই লোডে আগে থেকেই ক্যাপাসিটর আছে, মানে ক্যাপাসিটর 2.5 ভার সাপ্লাই দিচ্ছে আগের থেকে। আর যেহেতু ক্যাপাসিটর, তাহলে এ আসলে কতটুকু পাওয়ার সাপ্লাই দিবে? -J 2.5 এম্পার। ক্যাপাসিটর তো পিওর রিঅ্যাক্টিভ দেবে। আর ওই যে এ সিঙ্গেল সাবস্টেশন হ্যাজ এ পাওয়ার এত, তাহলে এই লোডের পাওয়ার নিশ্চয় 4 মেগাওয়াট, এর তো আর কোনো রিয়েল পাওয়ার নাই, ও তো ক্যাপাসিটর। তাহলে এ কত? 4 মেগাওয়াট। মেনটেন দ্য লোড পাওয়ার ফ্যাক্টর, এই যে লোড পাওয়ার ফ্যাক্টর অফ 0.97 ল্যাগিং। ওভারঅল যে সেটা হচ্ছে 0.97 ল্যাগিং।
মেনটেন করতেছে, তাহলে পুরোটা কিন্তু তাই। এর পাওয়ার হচ্ছে 4 মেগাওয়াট। আর এই পুরো সিস্টেমের যদি কমপ্লেক্স পাওয়ারের কথা বলি, পুরো সিস্টেমের যদি কমপ্লেক্স পাওয়ারের কথা বলি, ধরলাম আমরা এটার নাম দিলাম S1, তাহলে S1 কত হবে? S1 এমন একটা জিনিস যার রিয়েল পাওয়ার হচ্ছে 4 মেগাওয়াট আর পাওয়ার ফ্যাক্টর 0.97। তাহলে আমরা লিখা যায় 4/0.97, কজ ইনভার্স 0.97। ওভারঅল এই পুরো লোডের রিয়েল পাওয়ার তো 4-এর বেশি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এ তো কোনো রিয়েল পাওয়ার নেবে না। আর পাওয়ার ফ্যাক্টর বলেই দিছে যে পুরো মেনটেন করতেছে 0.97। ইফ দ্য ক্যাপাসিটর ইজ রিমুভড ফ্রম দ্য সিস্টেম, দেন ফাইন্ড দ্য নিউ পাওয়ার ফ্যাক্টর কনসিডারিং ক্যাপাসিটর ব্যাক। এই সিস্টেম থেকে ক্যাপাসিটরকে রিমুভ করে দিছে, তার মানে এই সিস্টেমে এখন কে আছে? জাস্ট লোড আছে। আচ্ছা, লোড যদি থাকে 4 মেগাওয়াট, নিশ্চয় এরকমই বলতবিয়তে আছে। পাওয়ার ফ্যাক্টর কত আমরা জানি না। তার মানে কি আমি বলতে পারি না এটা যদি এস হয় আর এটা যদি নতুন অবস্থা হয়, তাহলে S1 থেকে এইটাকে বিয়োগ করে দিলেই আমরা এটা পাবো? আসলে তো তাই। এই টোটালটা S1, S1 থেকে এর পাওয়ার বিয়োগ করে দিলেই তো এটা পাবো। তাহলে এর কমপ্লেক্স পাওয়ারকে আমি বলতেছি S2। তাহলে আমরা বলতে পারি যে S2 সমান S1 মাইনাস ক্যাপাসিটরের পাওয়ার। বসাই দিলেই তো S2 চলে আসবে। তাহলে আমরা করে দেখি কত আসে। S1 হচ্ছে 4/0.97 অ্যাঙ্গেল cos 1/0.97। এটা আসছিল S1 এর ভ্যালু। এইখান থেকে এটা মাইনাস করা মানে মাইনাস মাইনাসে প্লাস 2.5i, মানে এটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের উল্টা ম্যাথ। আগে এইটা দেওয়া থাকতো, দেন ক্যাপাসিটরের ভ্যালু বের করা লাগতো, এখানে ক্যাপাসিটরেরটা দেওয়া আছে, লোডের পিওরটা বের করা লাগতেছে। এটা দিলে দেখেন আসতেছে কত? 5.316 অ্যাঙ্গেল 41.206। এত অবশ্যই MVA। তাহলে এই যে লোড যেটা আছে এর পাওয়ার ফ্যাক্টর কত? কজ 41.206 করলে যা আসে, তাহলে 0.752 ল্যাগে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। না, এখানে কিন্তু মোটামুটি আর তেমন কোনো কিছু নাই। জাস্ট ল্যাঙ্গুয়েজ গুলো একটু মনে রাখতে হবে। এই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে বুঝতে পারলে কিন্তু আসলে আলাদা কোনো ঝামেলা নাই। আচ্ছা, এবার আমরা পরবর্তী টপিকে আচ্ছা, মোটামুটি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট আমাদের শেষ। এখন আমরা দেখব হচ্ছে আপনার ওই যে প্রোটেকশনের যে মেথড গুলো আছে সেটা, মার্স প্রাইস প্রোটেকশন। এখানে এত ঝুট ঝামেলা মনে রাখা লাগবে না, সিম্পলি মনে রাখতে হবে একটা পার ফেজ যদি অল্টারনেটরের কথা বলি, অল্টারনেটরের ধরেন কয়েল আছে এরকম, এটাকে আমরা কয়েল হিসাব করতেছি, এখানেই মূলত ভোল্টেজটা ইনডিউস হয়। আমরা তো এটাকে বোঝার সুবিধার্থে একটা সোর্স, একটা রিঅ্যাকটেন্স এইভাবে কল্পনা করে থাকি। বাট অ্যাকচুয়ালি বিষয়টা তো কয়েল, এখানে ভোল্টেজ ইনডিউস হয়। তো এখন ধরেন কোনো কারণে ফল্ট হলো। ফল্ট হলে কি এই কয়েলগুলোর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করবে। আর ফল্ট মানে তো হিউজ অ্যামাউন্টের একটা কারেন্ট। তাহলে হিউজ অ্যামাউন্টের একটা কারেন্ট যদি ফ্লো হয়, তাহলে দেখা যাবে যে এই কয়েলগুলো পুড়ে যেতে পারে। কয়েল পোড়া মানে কি অল্টারনেটরটা পুড়ে যেতে পারে। তো এই কারণে টোটাল কয়েলটা নষ্ট হওয়ার চাইতে অল্প কিছু পার্ট যেন নষ্ট হয়ে যায়, অথবা আমাদের অল্প কিছুর উপর দিয়ে যেন টোটাল কারেন্টটা আমাদের
গ্রাউন্ডেড হয়ে যায়। এই কারণে কি করা হয়, টোটাল অংশের কিছু অংশ থাকে আনপ্রোটেক্টেড, কিছু অংশ থাকে প্রোটেক্টেড। মানে মোটামুটি ধরেন 85% থেকে 90% আমরা প্রোটেক্টেড রাখি, বাকি 15% অথবা 10% আনপ্রোটেক্টেড রাখি। তার মানে ধরেন এই পুরো জিনিসটার 10% ধরলাম কথার কথা এরকম জায়গায়, এইখান থেকে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে, স্মল অ্যামাউন্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে এই গ্রাউন্ড করে দিলাম। তাহলে কি হবে, এখন আমাদের পুরো কারেন্টটা এইটার ভিতরে ফ্লো। এখানে কিন্তু আরো 3টা ফেজ আছে, হ্যাঁ, সবগুলো আমি মানে আরো 2টা ফেজ আছে, সবগুলা কিন্তু আর দেখাচ্ছি না এরকম, এরকম কিন্তু আছে প্রত্যেকটাই, কিন্তু এই যে এরকম এরকম করে দেওয়া আছে। আমি জাস্ট একটা নিয়ে কথাবার্তা বলছি। এইটা হচ্ছে মনে করেন আমাদের সেই নিউট্রাল পয়েন্ট। তাহলে এখন কারেন্ট ফ্লো করবে এইটুকুর ভিতর দিয়ে। আবার যেহেতু পুরো কয়েলের শুধু এই অংশটুকুর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে ভোল্টেজও ইনডিউস হচ্ছে এতটুকু জায়গায়। তার মানে এই অংশটাকে যদি আমরা বাইরে বের করে দেখাই, জিনিসটা দেখতে হবে এরকম। এই অংশটার ইকুইভ্যালেন্ট এই যে এটা, এটার রিঅ্যাকটেন্স আছে একটা, সেটাকে আলাদা করে লিখলাম। আর এই যে রেজিস্ট্যান্স আছে সেটাকে এটা লিখলাম। তার মানে এক কথায় পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট এত। তো এই পুরো কয়েলটাই যে ভোল্টেজটা ইনডিউস হয়, সেটাকে আমরা বলতেছি ই এ। কিন্তু এখানে তো পুরো কয়েলটা থাকতেছে না, এই কয়েলটা দেখেন ওপেন, এর ভিতরে কোনো কারেন্ট চলে না। তার মানে পুরো কয়েলটাই ভোল্টেজ ইনডিউস এখানে থাকতেছে না, শুধু এতটুকু তো থাকতে, কতটুকু ধরে নিলাম X%। তার মানে এখানকার ভোল্টেজ কত হবে, X/100 একইভাবে পুরো কয়েলের রিঅ্যাকটেন্স তো লাগবে না, কারণ পুরো কয়েলে কারেন্ট চলতেছে না, সেই X% চলতেছে। তাহলে এক্স এত ইন্টু জে এক্সএস, আর এটার ভ্যালু তো আর একটা দেওয়াই আছে। সিম্পলি এতটুকু বুঝলেই আমাদের এনাফ। এই হচ্ছে আমাদের কাহিনী, এইটাই মূলত বলতেছে, আর কিছুই না। এবার আমরা ম্যাথটা সলভ করার ট্রাই করি। এই টাইপের ম্যাথ কিন্তু সব একই কনসেপ্ট, আর এক্সট্রা কোনো কিছু না। এখানে দেখেন প্রশ্নে বলতেছে এ স্টার কানেক্টেড 3 ফেজ 10 MVA 6.6 KB অল্টারনেটর হ্যাজ এ পার ফেজ রিঅ্যাকটেন্স অফ 10%। তার মানে আমাকে 10% বলে দিছে রিঅ্যাকটেন্স, অ্যাকচুয়াল বের করতে হবে। আমরা পার ইউনিটকে কিভাবে অ্যাকচুয়াল করতে হয় সেটা জানি। ইন অর্ডার টু এনশোর দ্যাট 10% অফ দ্য অল্টারনেটর উইন্ডিং রিমেইনস আনপ্রোটেক্টেড। সবসময় মনে রাখতে হবে, কোশ্চেন দুই ভাষাতেই আসতে পারে। একটা প্রোটেক্টেড ভাষায়ও আসতে পারে, আনপ্রোটেক্টেড ভাষায়ও আসতে পারে। সবসময় মনে রাখতে হবে আমাদের এই ইনফরমেশনটা কিন্তু আনপ্রোটেক্টেড এর জন্য বের করতে হবে। এইটা কিন্তু প্রোটেক্টেড, প্রোটেক্টেড জায়গায় কিন্তু কোনো কারেন্ট চলে না, কারেন্ট সবসময় আনপ্রোটেক্টেড জায়গায় চলে। তার মানে আমার এই যে X% বলতেছি, এটা মিন করবে কত পার্সেন্ট আনপ্রোটেক্টেড আছে তার উপরে। এখানে যে X%, এই X% কিন্তু আনপ্রোটেক্টেড। তার মানে প্রশ্নে যদি প্রোটেক্টেডও দেয়া থাকে, তাও কিন্তু আমাকে আনপ্রোটেক্টেড করে নিতে হবে। যেমন ধরেন প্রশ্নে বললো 90% প্রোটেক্টেড, তার মানে এক্স এর ভ্যালু কত, 10%। তার মানে এখানে তো আনপ্রোটেক্টেডই দেওয়া আছে, বের করার কিছু নাই। তাহলে আমাদের যে ফল্ট কারেন্ট, আচ্ছা আমরা আগে জেড বেস দিয়ে এক্স এর ভ্যালুটা বের করে ফেলি। জেড বেস কত, kV²/MVA। তাহলে এক্স এস, টোটাল রিঅ্যাকটেন্সটা কত হবে, কত হয়েছে, 10%। তাহলে 0.1 পার ইউনিট ইন্টু বেস ভ্যালু, কারণ আমরা তো তাই জানি, বেসকে তার পার ইউনিট দ্বারা গুণ করলে হয় হচ্ছে অ্যাকচুয়াল। তাহলে অ্যাকচুয়াল কত, 0.4356 ওহম। এবার আই এফ, যে কারেন্টটা যাচ্ছে, ওইটাকে তো বলতেছি আইএফ, মানে যে এখান থেকে যে কারেন্টটা যাবে, এই যে এটা দিয়ে যে কারেন্টটা যাবে, এটা ধরেন নাম দিলাম আইএফ। এটা কত, ভোল্টেজ ডিভাইডেড বাই এই দুইটা ভ্যালু। তো আমরা অ্যাঙ্গেল নিয়ে করাটা একটু ঝামেলা, এজন্য আমরা কি করব, জাস্ট মডুলাস দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে আইএফ সমান কত, ভোল্টেজ ডিভাইডেড বাই √R² + X²। এখন দেখেন প্রশ্নে বলেই দিছে ফল্ট কারেন্ট নট লেস দেন 175।
তার মানে অন্তত 175 অ্যাম্পিয়ার ফল্ট কারেন্ট ফ্লো করবে। তাহলে আইএফ এর ভ্যালু 175, প্রশ্নে বলে দিছে, মানে উল্টা বের করতে হবে। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আর্থিং রেজিস্ট্যান্স, ওইটার মান বের করতে হবে। তাহলে আর্থিং রেজিস্ট্যান্সের মান কত? আর স্কোয়ার। আর আমরা জানি এখানে কত হবে, এক্স স্কোয়ার, কিন্তু এই পুরোটা তো পাবে না। 10% আনপ্রোটেক্টেড আছে, 10% পাবে। তার মানে কত, 0.1 × 0.4356 তার হোল স্কোয়ার। আর উপরে পুরো ভোল্টেজ পাবে না, 10% পাবে। 10% মানে 0.1 মিন করে। পুরো ভোল্টেজ কত, 6.6 কেভি। আর যেহেতু পার ফেজ করতে হয়, তাহলে 6.6 বাই এত ইন্টু 10⁻³ আর এই যে আইএফ এর ভ্যালু কত, এর ভ্যালু অবশ্যই 175। এটা ক্যালকুলেটরে তুলে দিলেই দেখেন আমাদের আর এর মান চলে আসবে ওহমে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে 0.1 × 6.6 × 10⁻³ /√3। আচ্ছা, আমাদের ক্যালকুলেটরটা আগে ফরম্যাট করে নিতে হবে, তাহলে একবারে অ্যান্সার চলে আসবে। এত ইন্টু 6600 / √3 √/√ওভার 0.4356 ইন্টু 0.1 তার হোল স্কোয়ার প্লাস আর কে আমরা আপাতত আননোন হিসাবে ট্রিট করতেছি, মানে এক্স স্কোয়ার সমান 175। তাহলে এটা করলে আর এর মান নর্মালি ছোটই হয়, তার মানে ইনিশিয়াল 0 বসাই দিলে ওকে, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই সলভ করতে পারতেছে না, তার মানে আর এর ভ্যালু আমরা একটা কাজ করি, 0.5 টাইপের কিছু একটা দিই। হ্যাঁ, যদি দেখেন যে মান আসতেছে না, তাহলে একটু ভ্যালু চেঞ্জ করলে দেখবেন যে অ্যান্সার চলে আসতে পারে। কত, 2.177 ওহম। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সারটা দেখে নিয়ে ঠিক আছে কিনা। ঠিক আছে। এটা দেখেন একই টাইপের ফরম্যাট, এইখানে একটু চেঞ্জ আছে। আগেরটাই ফল্ট কারেন্ট দেওয়া ছিল, এখানে একটু ঘুরাই দিছে। কিরকম, এ এক্সট্রা কানেক্টেড 3 ফেজ 10 MVA এত অল্টারনেটর ইজ প্রোটেক্টেড বাই মার্স প্রাইস ক্যালকুলেশন। ওই তো একই কথা। কারেন্ট প্রিন্সিপাল ইউজিং 1000/5 অ্যাম্পিয়ার কারেন্ট ট্রান্সফরমার, মানে একটা সিটি ইউজ করতেছে যার রেটিং হচ্ছে 1000/5। আচ্ছা, সিটির ম্যাথ আমরা করব, বাট যেহেতু এখানে চলে আসলো আমি সিটির রেটিংটা একটু বলে দিই। সিটিতে যে ভ্যালুটা দেওয়া থাকে 1000/5, এইটা দ্বারা বোঝায় এইটা হচ্ছে আমাদের পাওয়ার ট্রান্সফরমার। আচ্ছা, পিটি লিখলে তো আবার অন্য কিছু মনে হবে। এটা হচ্ছে আমাদের পাওয়ার ট্রান্সফরমার এর লাইন কারেন্ট মিন করে। আর এই যে 5, এইটা অ্যাকচুয়ালি সিটি এর ফেজ কারেন্ট মিন করে, মানে এটা হচ্ছে সিটি রেটিং এর, কি বলে এটাকে, সিটি রেটিং বলতে কি বোঝায় সেটা, যে 1000/5 মানে সিটির ফেজে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকে, তার মানে লাইনে 1000 অ্যাম্পিয়ার কারেন্ট চলতেছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তা এখন দেখেন বলতেছে দ্য স্টার পয়েন্ট অফ দ্য অল্টারনেটর ইজ আর্থে থ্রু এ রেজিস্ট্যান্স অফ এত, মানে ওই যে যে আর এর মানটা এর আগে বের করলাম, এখন সেটা দেওয়া আছে। ইফ দ্য মিনিমাম অপারেটিং কারেন্ট ফর দ্য রিলে ইজ 0.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, 5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ঢুকে, তার মানে লাইনে 1000 অ্যাম্পিয়ার কারেন্ট চলতেছে। এখন বলতেছে যদি 0.5 অ্যাম্পিয়ার চলে, তাহলে লাইনে কত অ্যাম্পিয়ার, সেটাকেই তো ফল্ট কারেন্ট বলতেছে, লাইনে যে কারেন্টটা চলে সেটা। আমরা এটা ঐকিক নিয়ম দিয়েও করতে পারি, আবার রেশিও দিয়েও করতে পারি। মানে দেখেন 5 অ্যাম্পিয়ার যখন চলতেছে, মানে বুঝতেছি যে লাইনে অ্যাকচুয়ালি 1000 চলতেছে। তাহলে এক যদি চলে, তার মানে লাইনে চলতেছে নিশ্চয়ই 1000/5। তাহলে 0.5 যদি চলে, তার মানে নিশ্চয়ই লাইনে চলতেছে কত, এত। তাহলে ওই যে আইএফ যেটা আগে দেওয়া ছিল 175, এখন এটা একটু এই সিস্টেম করে বের করে নেওয়া লাগতেছে। আর কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে 100 অ্যাম্পিয়ার। বাকি সিস্টেম তো সেম। আর এর ভ্যালু দেওয়া আছে, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ ইচ ফেজ অফ দ্য, ওই যে
আগেরটাই পার্সেন্টেজ দেওয়া ছিল, এখন সেই পার্সেন্টেজ বের করা লাগবে। মেশিন নর্মাল ভোল্টেজে চলতেছে। আচ্ছা, মেশিনের রিঅ্যাকটেন্স কি দেওয়া আছে? দ্য পয়েন্ট অন দ্য অল্টারনেট রেজিস্ট্যান্স অফ এত। মেশিনের যেহেতু কোনো রিঅ্যাকটেন্স রেজিস্ট্যান্স কিছু বলে নাই, তার মানে আমরা ধরে নিচ্ছি, আগের ম্যাথটা কই, আমরা ধরে নিচ্ছি যে এই সার্কিটে এটাও নাই, শুধুমাত্র এইটা আছে, বাকি সিস্টেম তো একই। তার মানে এখন আমরা বলতে পারি যে ফল্ট কারেন্ট সমান, আমরা তো জানি না কত পার্সেন্ট, তাহলে ধরে নিলাম যে এক্স পার্সেন্ট আনপ্রোটেক্টেড আছে, তাহলে এক্স ইন্টু 6600/√3 ডিভাইডেড বাই রিঅ্যাকটেন্স, যেহেতু নাই, রুট ওভার করার দরকার পড়তেছে না, ওটা তো জিরোই হবে, শুধুমাত্র 7.5 ওহম আছে, 7.5। এটা ক্যালকুলেশন করলে দেখেন এক্স এর ভ্যালু চলে আসবে, মানে এক কথায় কত পার্সেন্ট আনপ্রোটেক্টেড আছে সেটা আমরা বুঝতে পারবো। তার মানে 100 গুণ পয়েন্ট, সরি সরি, 7.5 এত, এটা হয়ে যাবে ভাগ 6600/√3 এত, নিচে 100 আছে, এই পাশে এসে গুণ হয়ে যাবে 19.68। তাহলে 19.68%। এটা কিন্তু আনপ্রোটেক্টেড, কারণ আমরা জানি সূত্রে যেটা বসে সেটা আনপ্রোটেক্টেড মিন করে। আমাদের প্রশ্নটা কি চাইছে? আচ্ছা, আনপ্রোটেক্টেডই চাইছে, তার মানে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার, 19.68%। আর যদি প্রোটেক্টেড চাইতো, তাহলে 100 থেকে এটা বিয়োগ করে দিলে যা আসতো সেটাই আমাদের অ্যান্সার হতো। এই মোটামুটি আমাদের পার্থক্য। তো এটা বলতেছে, আচ্ছা এটা কি সেম ম্যাথ নাকি? না, সেম না। এখানে দেখেন বলতেছে এত এত মার্স প্রাইস ক্যালকুলেটিং এত মিনিমাম, এত, এখানে দেখেন 0.75 অ্যাম্পিয়ার, রিলেতে যদি 0.75 চলে, তার মানে লাইনে অ্যাকচুয়ালি কত চলতেছে? 1000/5 গুণ 0.75। এটা কিছুক্ষণ আগেই আমরা দেখলাম। 150 অ্যাম্পিয়ার। আর কি? নিউট্রাল পয়েন্ট আর্থিং রেজিস্ট্যান্স হচ্ছে 6 ওহম। অল্টারনেটরের কোনো রিঅ্যাকটেন্স দেওয়া নাই, তা না দেওয়া থাকলে ওটা ইগনোর করতে হবে। দ্য পার্সেন্টেজ অফ ইচ অফ দ্য স্টেটর উইন্ডিং হুইচ আনপ্রোটেক্টেড এগেইনস্ট দ্য আর্থিং ফল্ট হুইন দ্য মেশিন ইজ অপারেটিং এট নর্মাল ভোল্টেজ। একদম ঠিক আগের ম্যাথটার মতো, অর্থাৎ 150 সমান এখন কত হবে? ধরে নিলাম X% আনপ্রোটেক্টেড আছে, ইন্টু 6600/√3 ডিভাইডেড বাই 6, যেহেতু এখানে কোনো রিঅ্যাকটেন্স দেওয়া নাই, রিঅ্যাকটেন্সকে আমাদের হিসাব করার দরকার নাই। তাহলে কত আসতেছে? 150 গুণ 100, এই যে 100 এর পাশে যে গুণ হবে, দিয়ে এটা ভাগ হয়ে যাবে, তো √3 উপরে উঠে যাবে, আর 6600 নিচে চলে আসবে। তার মানে 23.62%। এটা হচ্ছে 1 নাম্বারের অ্যান্সার। 2 নাম্বার বলতেছে দ্য মিনিমাম রেজিস্ট্যান্স টু প্রোভাইড প্রোটেকশন ফর 90% অফ দ্য স্ট্যাটার উইন্ডিং। আচ্ছা, 90% যদি প্রোটেকশন দিতে হয়, তার মানে আনপ্রোটেক্টেড আছে অবশ্যই 10%, তার মানে এক্স সমান হচ্ছে 10%। তাহলে এখন আমাদের কারেন্ট তো 150 আছে, সমান কত? 0.1 ইন্টু 6600/√3 ডিভাইডেড বাই আর। এখন এই আর এর ভ্যালুটা বের করতে হবে, আর সমান কত? 0.1 ইন্টু 6600 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 150, তাহলে 2.54 ওহম। এটা হচ্ছে অ্যান্সার। এখানে কিন্তু প্রশ্নে বলতেছে দা মিনিমাম রেজিস্ট্যান্স টু প্রোভাইড ইয়ে, তার মানে এত অ্যান্সার। যদি বলতো যে
আর কতটুকু রেজিস্ট্যান্স কমাতে হবে বাড়াতে হবে, তখন কিন্তু এর সাথে হিসাব করা লাগতো যে কত, তো এমনিতেই কম, তাহলে প্যারালাল করা লাগতো। আর যদি অ্যান্সার আসতো বেশি তখন বলা লাগতো যে সিরিজ করা লাগতো। যাই হোক, ওইটা আমাদের চাই নাই, বলার দরকার নেই। এবার দেখেন এই যে সিটি রেশিওর ম্যাথটা, তো সিটির ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখতে হবে। সিটি রেশিওর কথা তো বলেই দিলাম, যে সিটির নর্মালি এই যে 600/5 বলতে, 600 বলতে বোঝায় পাওয়ার ট্রান্সফরমারের লাইন কারেন্ট, 5 মানে হচ্ছে সিটির ফেজ কারেন্ট। আর একটা যে জিনিস মনে রাখতে হয়, কানেকশনের ক্ষেত্রে পাওয়ার ট্রান্সফরমারের কানেকশন যা হবে, সিটির কানেকশন তার উল্টা হবে। পাওয়ার যদি হয় ডেল্টা ওয়াই, সিটি হবে ওয়াই ডেল্টা। পাওয়ার যদি হয় ওয়াই ডেল্টা, সিটি হবে ডেল্টা, মানে এক কথায় উল্টা কানেকশন দিতে হবে, এতটুকু মনে রাখলে চলতেছে। এখানে বলতেছে স্টার ডেল্টা, পাওয়ার ট্রান্সফরমার স্টার ডেল্টা, তার মানে সিটি হবে হচ্ছে ডেল্টা স্টার। তার মানে দেখেন, ধরেন পাওয়ার ট্রান্সফরমার এরকম আছে, স্টার মানে কি প্রত্যেকের একটা কমন পয়েন্ট থাকবে, আর ডেল্টা কানেকশন নর্মালি এরকম হয়। পরপর কানেকশন, এটা হচ্ছে পাওয়ার ট্রান্সফরমারের কানেকশন গেল। এটা ধরলাম কথার কথা আরও আইপি, নর্মালি আসলে ইন্ডিয়ান বইগুলোতে এবিসিটাকে আরও আইবি হিসাবে ইউজ করে কন্ডাক্টরের কালার হিসাবে। তাহলে এই পাশে সিটি হবে হচ্ছে ডেল্টা কানেক্টেড। ডেল্টা মানে এই যে এর পরেরটা এর পরের সাথে কানেক্ট হবে। এইটা আমাদের পরীক্ষার খাতায় এত না লিখে শর্টকাটে করলেও হবে, এটা জাস্ট বোঝানোর জন্য। আর এই পাশেরটা হবে ওয়াই কানেক্টেড। আচ্ছা, আমি দিলাম না, এইটা কানেক্ট করে দিলাম, মানে বুঝতে হবে যে এর সাথে কানেকশন নাই, ডিরেক্ট এর সাথে কানেকশন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কানেকশনের সিস্টেম। খেয়াল করে দেখেন, এই লাইনে যদি আমাদের 600 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, এই যে 600/5 দেওয়া আছে, হাই ভোল্টেজ সাইড, ওয়েট ওয়েট, দ্য প্রোটেক্টিভ ট্রান্সফরমার অন 200 ভোল্টেজ সাইড, মানে যে লো সাইডে 220 ভোল্টেজ আর কি, 220 ভোল্টেজ সাইডে লাইন কারেন্ট যদি 600 অ্যাম্পিয়ার হয়, তাহলে এর ভিতরে ফেজ কারেন্ট কত হবে? ফেজ কারেন্ট হবে 5 অ্যাম্পিয়ার। এই পাশে দেখেন সিটি হচ্ছে ডেল্টা, সিটির ডেল্টা কানেকশনের ফেজে যদি 5 অ্যাম্পিয়ার ফ্লো করে, তাহলে নিশ্চয় লাইনে কত ফ্লো করবে? ডেল্টার ফেজে 5 অ্যাম্পিয়ার, তাহলে কারেন্ট, তাহলে অবশ্যই 5√3 অ্যাম্পিয়ার ফ্লো করবে। তার মানে এই পাশের যে সিটি আছে, এর ফেজের ভিতরে নিশ্চয় 5√3 অ্যাম্পিয়ার ফ্লো করবে।
এই পাশের সিটি রেশিও দেওয়া আছে 6/5, এই পাশের সিটি রেশিও বের করতে হবে। তাহলে সিটির ফেজ কারেন্ট পেয়ে গেছি। এখন পাওয়ার ট্রান্সফরমারের লাইন কারেন্ট বের করলে তো কাহিনী শেষ। পাওয়ার ট্রান্সফরমারের লাইন কারেন্ট কিভাবে বের করব? এটা হচ্ছে মেশিন কোর্সে আপনারা শিখে থাকার কথা, যে এই সাইডের লাইন কারেন্ট 600, তাহলে প্রাইমারি সাইডের ফেজ কারেন্ট কত? সবসময় কিন্তু ট্রান্সফার করতে হয় ফেজ থেকে ফেজ, লাইন থেকে লাইন কনভার্ট করলে কিন্তু ভুল হয়ে যাবে। এই পাশে যেহেতু ওয়াই কানেক্টেড, লাইনও যা ফেজও তাই। রেশিও কত? রেশিও হচ্ছে ফেজ ভোল্টেজ বাই ফেজ ভোল্টেজ। তো হাই সাইড মানে যে এই পাশের ট্রান্সফরমার ডেল্টা, তার মানে 11,000ই থাকবে। আর এই পাশে যে 220, এটা যেহেতু ওয়াই, তার মানে এইটা হবে 220/3। তাহলে সেকেন্ডারি সাইডের ফেজ কারেন্ট কত হবে? সেকেন্ডারি সাইড হচ্ছে আমাদের হাই সাইড। হাই সাইডে কারেন্ট কমে যায়, কারেন্ট কমা মানে রেশিও দ্বারা ভাগ করে দিতে হবে। কারণ স্বাভাবিক কথা, রেশিও তো একের থেকে বড়, ফলে একের থেকে বড় একটা সংখ্যা দ্বারা এটাকে ভাগ করে দিলে মান কিন্তু কমে যাবে। এই জিনিসটা কিন্তু অলরেডি আপনারা জানেন যে কিভাবে কনভার্ট করতে হয়। 600/11,000 সরি, 200/√3 হবে, হ্যাঁ? আচ্ছা, একটা কাজ করি। তাহলে 6 পয়েন্ট এত। কিন্তু সিটি রেশিওতে সবসময় লাইন কারেন্ট নিয়ে কাজ করতে হয়। তাহলে এটা যদি সেকেন্ডারির ফেজ কারেন্ট হয়, সেকেন্ডারির লাইন কারেন্ট কত হবে? সেকেন্ডারি একটা ডেল্টা, ফলে লাইন কারেন্ট হবে, ফেজ কারেন্টকে যদি √3 দ্বারা গুণ করে দিই যা হবে সেটাই। মানে কত? 10.909090, তার মানে 10.91 অ্যাম্পিয়ার। তাহলে সেকেন্ডারি সাইডে সিটি রেশিও কত হবে? সিটি রেশিও সবসময় হয় হচ্ছে পাওয়ারের লাইন কারেন্ট ইস টু সিটির ফেস কারেন্ট। এটাকেও অ্যান্সার করলে চলবে, আবার যদি এইটা ভাগ এটা করে যা আসে সেটা বানান সেটাও হবে, মানে 10.91 / 5√3, 1.2597:1। যেইভাবে ইচ্ছা সেইভাবে দিলেই চলবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। উপরেরটা দিলেও চলতেছে, নিচেরটা দিলেও চলতেছে। আচ্ছা, 1 মিনিট আমরা একটু দেখি। 12 আসতেছে কেন? আচ্ছা দেখি, 1 মিনিট 1 মিনিট। এটা হচ্ছে 600 600 600, এর ফেজ কারেন্ট হচ্ছে 600, রেশিও কত? 11,220। আমি সরি, এটা 220 হবে, আমি 200 নিচে, মানে মান হয়তো একটু চেঞ্জ হবে। বেশ, এত গুণ/3, তাহলে 12 অ্যাম্পিয়ার আসতেছে। মানে এইটা হবে হচ্ছে 12, দিলে যা অনুপাত আসে। এই উপরেরটা অ্যান্সার করলেও কিন্তু হবে, কোনো সমস্যা নাই। তাহলে 12/5√3 কত আসছে? 1.3856:1। এটা আমাদের অ্যান্সার। তাহলে দুইটা জিনিস মনে রাখবো। এক,
সিটি রেশিও সবসময় পাওয়ার ট্রান্সফরমারের লাইন কারেন্ট ইজ টু সিটির ফেজ কারেন্ট। দুই, পাওয়ার ট্রান্সফরমারের কানেকশন যা হবে সিটির কানেকশন তার উল্টা হবে। ওকে, এইটাতে দেখেন একই কনসেপ্ট। তাহলে আমরা মনে রাখি পাওয়ার ট্রান্সফরমার কি কানেক্টেড, দেখেন স্টার ডেল্টা, তার মানে এই পাশে পাওয়ার ট্রান্সফরমার স্টার, এই পাশে ডেল্টা। আমি আর অত কষ্ট করে আঁকাচ্ছি না, মনে রাখলেই চলতেছে। তাহলে এই পাশে পাওয়ার ট্রান্সফরমারের লাইন কারেন্ট কত, 500/5 দেওয়া আছে। তার মানে পাওয়ার ট্রান্সফরমারের লাইন কারেন্ট হচ্ছে 500 অ্যাম্পিয়ার। সিটি কিন্তু এই পাশে ডেল্টা। বোঝার জন্য আর কি লিখে দিচ্ছে। সিটি যদি ডেল্টা হয়, তার মানে নিশ্চয় ডেল্টার ফেজে চলতেছে কত, 5 অ্যাম্পিয়ার। তো ডেল্টার লাইনে চলবে কত, ডেল্টার লাইনে চলবে অবশ্যই 5√3। আর এই পাশে যে সিটি আছে, সেই সিটি কিন্তু কি এইভাবে কানেকশন হয় না, এই সিটি যা ডিরেক্ট যায় ওই সিটির ফেজে যায় লাগে। তারপরে দেখেন এই সিটির ফেজে কত, এই 5√3 অ্যাম্পিয়ারই ঢুকতেছে। এখানে তো চেঞ্জ করা নাই, তার মানে সিটির ফেজে ঢুকতেছে 5√3 অ্যাম্পিয়ার। আমরা সিটির ফেজ কারেন্ট পেয়ে গেলাম। তা এইটার লাইন কারেন্ট 500 অ্যাম্পিয়ার, তাহলে এর ফেজ ফেজ কারেন্ট কত, ফেজ কারেন্ট 500 অ্যাম্পিয়ারই যেহেতু ওয়াই কানেকশন, এর ফেজ কারেন্ট বের করব, দেন এর লাইন কারেন্ট বের করব। তাহলে প্রাইমারি সাইডের ফেজ কারেন্ট হচ্ছে 500 অ্যাম্পিয়ার, সেকেন্ডারি সাইডের ফেজ কারেন্ট কত, 500/রেশিও, কারণ এই যে রেশিও দ্বারা ভাগ করে দিলে মান কমে যাবে, হাই সাইডে মান তো কমবেই। তাহলে 11,000/0.4, 11,000 কেন, কারণ ওই পাশে ডেল্টা 11,000ই থাকবে। 0.4 মানে হচ্ছে লাইন, ওকে ফেজ বানাইতে হবে, তবেই তো ফেজ বাই ফেজ হবে। তাহলে এইটা করে দিলে আমাদের ফেজ কারেন্ট পাবো। তাহলে সেকেন্ডারি সাইডে লাইন কারেন্ট কত হবে, এর সাথে √3 গুণ করে দেব। 500/11,000 /0.4 √3। আচ্ছা, কিন্তু এত কমে যাওয়ার তো কথা না। 1 মিনিট দেখি। 11 কেভি, 0.4 কেভি। আচ্ছা, রেশিওটা বের করি আগে। 11,000 /0.4। আচ্ছা, 11,000টা হচ্ছে আমার ডেল্টা সাইড, ফলে 11,000-এ লিখবো। 0.4টা ওয়াই সাইড, ফলে এত লিখবো। তাহলে রেশিও হচ্ছে আমাদের এত, অনেক কম বেশি। আচ্ছা, এত, তাহলে 500/অ্যান্সার যদি করি, তাহলে এটা ফেজ কারেন্ট ইন্টু √3 যদি করি, তাহলে এটা হবে হচ্ছে লাইন কারেন্ট। এত কম বেশি তো হওয়ার কথা না। হুম, 1 মিনিট। হাই সাইডে যাচ্ছি, হাই সাইডে কারেন্ট আরো কমে যায়। ঠিক আছে তো।
18.18, হ্যাঁ। 11, ওহো, আমরা 11,000 দিচ্ছি, কিন্তু এটাকে তো 0.4ই রাখতেছি, তাহলে 11 যেহেতু কেভি, এটা হচ্ছে 0.4 ডিভাইডেড বাই √3 হবে। এইবার ঠিক আছে, কেভি বাই কেভি, আমি একটাকে ভোল্ট বানাই ফেলছি আর একটাকে এতে রাখছি, যাই হোক। তাহলে এটা হচ্ছে আমাদের রেশিও। তাহলে 500 ডিভাইডেড বাই অ্যান্সার করব, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ফেজ কারেন্ট। এটাকে √3 দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমরা সেকেন্ডারি লাইন কারেন্ট পাবো 200/11। সেকেন্ডারি লাইন কারেন্ট হচ্ছে 200/11। আর আমরা কি জানি? আমরা জানি যে সিটি রেশিও, মানে এটা কোন সাইডে, 11 কেভি সাইডে, সিটি রেশিও কত হয়, লাইন কারেন্ট ইস টু সিটির ফেজ কারেন্ট, মানে ট্রান্সফরমারের লাইন কারেন্ট ইস টু সিটির ফেজ কারেন্ট। এইটা রাখলেও চলতেছে, আবার এটাকে যদি আমরা ভাঙাই ফেলি তাও হবে, কোনো সমস্যা নাই, টোটালি ইচ্ছা। মানে অ্যান্সার হবে 2.099:1। এটা করলেও চলতেছে, আবার বইতে আরেকটা আকারে রাখছে, সেটা রাখলেও কোনো সমস্যা না, যে কোনো একটা ফরম্যাটে অ্যান্সার করলে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই এর সমাধান। আপাতত আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট আর এই সিটি রেশিও প্রোটেকশনের এই ম্যাথটুকু করলেই, এই টাইপের কয়েকটা যেগুলো এক্সাম্পল আছে এগুলো ভালো করে করেন ইনশাল্লাহ, এই টপিক থেকে এতটুকুই